আসসালামু আলাইকুম। আজকে জুমার পরে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র সে গণসংযোগ করছিল বিজয়নগর কালভার্ট রোডের এই এলাকাতে। তখন তাকে চলমান অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে এবং আমাদের ধারণা ছিল যে একটা গুলি করেছে, যেটা কানের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়েছে, অথবা আরেকজন বললো যে মস্তিষ্কের ভিতরে নাকি গুলিটা রয়ে গেছে। তো টেকনিক্যাল জায়গায় আমি যাব না। আমাদের মূল বিষয় হচ্ছে যে এই রকম একটা আশঙ্কার খবর আমরা আরও মাস দুই আগে পেয়েছিলাম। পার্টিকুলারলি আমাদেরকে একটা সোর্স জানিয়েছে যে আমার নিজের কথা বলেছে ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় 4,000 কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিট লিস্টের ব্যাপারে আলোচনা হয় এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদেরকে তারা হিট করবে। তো তখন আমরা, যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে, আমরা তখন এক দুজন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। আমরা তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি। তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে। আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে। হাসনাত তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত, প্রচুর মেসেজ আমরা পাচ্ছি। আমরা সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন। তো সেই জায়গাতে আল্লাহ তাআলার কাছে উপরে ভরসা করা, ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই। আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে, কারা কারা হতে পারে এখানে। প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে এস আলমের টাকায় হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে, দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আজাদির জন্য কথা বলি, সেই অংশটা। এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয়। সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে, গালাগালি, হুমকি, মেরে ফেলবে, এটা সেটা, এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই। তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সবসময় আলোচনা করেছি, কথা বলেছি, টকশোতে, মিডিয়াতে কথা বলেছি, এবং গত 2-3 মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি, সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি। আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি, তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক। তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে, এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত 40-45 বছরে। এবং তাদের এমন একটা মানুষ, তাদের নেত্রী হাসিনা, যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য। এবং 75-এর ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে। কর্নেল হুদা, তার ছোট ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন, যেটা সেলাই করা ছিল, যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই। তো
তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি। মতিউর রহমান রেন্টুর বই যারা পড়েছেন আমার ফাঁসি চাই তারা জানবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কলাম এবং বই পুস্তক নিয়ে যদি ঘাটাঘাটি করেন আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ডিএনএর ভিতরে এই চরিত্র রয়ে গেছে। তো এই বোটা দাগে হচ্ছে আমি প্রথম সাসপেক্ট করি হচ্ছে এই ফোর্সটাকে আর কি। দ্বিতীয় যাদেরকে আমরা সাসপেক্ট করি সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট, যেখানে প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেখানে আওয়ামী লীগের দোসর এবং দিল্লির গোলামরা চুট্টি মেরে বসে আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দেখবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার জঙ্গি মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই সবগুলো বিষয়কে দেখবেন বয়ান আকারে তারা হাজির করবার চেষ্টা করে। এবং এই ডিপ স্টেটের বিভিন্ন অংশ বিভিন্ন সময় আমাদেরকেও এই হুমকি ধামকির মধ্যে রাখে আর কি, যেটা আওয়ামী ফাঁসিবাদের আমলে আমরা দেখেছি। প্রশাসনের বিভিন্ন অংশ যারা পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ করা, অরাজকতা তৈরি করা, তথ্য পাচার করা, সিচুয়েশনকে অস্থিতিশীল করা, যে কোনো ঘটনাটাকে আন্দোলনের নামে, ন্যায্য আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা। সচিবালয় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে যেগুলো করছে সেগুলো আর কি। তো সেখানে ডিপ স্টেটের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন থাকতে পারে এখানে, যে যারা অন্য একটা বড় ঘটনাকে ডাইভার্ট করবার জন্য এই রকম দেশের পক্ষের একটা জাতীয়তাবাদী নেতাকে হত্যা করার চেষ্টা করেছে। তৃতীয়ত ফোর্স হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে। আপনি এখানে অলিগার্ক আছে, এখানে শেয়ার বাজার লুণ্ঠনকারী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা বদমাইশ মাস্তান আছে, যে যারা এই সমাজটাকে মোটা দাগে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, দিতে চায় না। যাদের ব্যাপারে হাদিও বলেছে এর আগে যে সংসদে গেলে আমি তাদের সবার নাম প্রকাশ করব, যেহেতু ঢাকা ৮ হচ্ছে ঢাকার কেন্দ্র, শহরের কেন্দ্রবিন্দু, 0 পয়েন্ট বলতে পারেন বাংলাদেশের। সেই 0 পয়েন্টে যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লেনদেন, বাণিজ্য, তারপরে ফেরিওয়ালাদেরকে নিয়ে, হকারদেরকে নিয়ে, রাস্তার লোকদেরকে নিয়ে যে টোকাই চাঁদাবাজরা আছে তাদের বিরুদ্ধে সে কথা বলেছে। তো এই শ্রেণীটাও কোনো না কোনোভাবে তাকে প্রতিদ্বন্দ্বী এবং ভবিষ্যতের জন্য হুমকি মনে করতে পারে। তো এই তিনটা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাই যে এই ঘটনার পিছনে কারা জড়িত থাকতে পারে। হতে পারে ধরেন আওয়ামী লীগেরই রাকিব নামক কোনো গুন্ডা, ধরেন কলকাতা দুবাই থাকে শাহাদাত নামক কোনো গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই কাজটা করাইলো, এবং এমন লোককে দিয়ে করাবে যে লোকটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী, তাকে দিয়ে করাইলো। আবার সেই কর্মীটা হয়তো ওসমান হাদির ক্যাম্পেইনে অনেক দিন থেকে তাকে ফলো করতেছে, অংশগ্রহণ করতেছে, গণসংযোগে লিফলেট বিলাচ্ছে তার হয়ে। অতএব সেই রকম একটা ঘোজামিল দেওয়া চক্র এমনও হইতে পারে যে একটা মাইনরিটি গোষ্ঠী এটার সাথে ইনভলভ করবে, যাকে দিয়ে গুলিটা করাবে, যে পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পালিয়ে চলে যেতে পারবে। এরকম অনেকগুলো বাস্তবতা এখানে জড়িত থাকতে পারে। সেটা অফকোর্স গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এসবি, ডিবি যারা আছে তারা, ডিজিএফআই, এনএসআই, তারা কালেকটিভলি এগুলো দেখবে এবং তাদের দায়িত্ব এগুলোকে উন্মোচন করা। এবং এই আমরা দেখতে চাই না যে সীমান্ত হয়ে এরকম গারো পাহাড়ের কোনো মানুষ পালায়া ওই পারে চলে গেছে, পরে পোস্ট দিয়েলো নিঝুম মজুমদার এবং হার্পিক মজুমদাররা যারা আছে তারা যে কয়টা উইকেট পড়ছে, কয়টা বাকি আছে এরকম। তো সেই বাস্তবতাগুলো আমরা বিবেচনার জন্য বলবো যে সরকার এগুলোকে কিভাবে এখন দেখবে, দেখা উচিত আর কি। তফসিল হয়ে গেছে গতকালকে, দেখবেন গতকালকে তফসিল হয়েছে। আবার গতকালকে বাংলাদেশের এই হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে শতপ্রণোদিত হয়ে। তো সেখানে তিনি বলেছেন তার আফসোস, কষ্টের কথা, তিনি সম্মানজনকভাবে নির্বাচনের পরে চলে যাবে। এরকম একটা টাউট দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে নির্বাচনের পরে রাখবেই বাকে? তাকে তো গত আরও 1-1.5 বছর আগেই জুলাই আগস্টে লাথিমেরা বের করে দেওয়া দরকার ছিল। এবং
এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে যারা দেয় নাই, যে সকল রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীরা অথবা সুশীল সমাজ ৭২-এর মোড়কে চুপ্পুর মতো বাটপাট দিয়ে সামনে রেখে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো ঠেকিয়ে দিয়ে রাজনৈতিক পাওয়ার ডিল করা, ক্ষমতার ডিল করে ফেলার যে চেষ্টা করা হয়েছে, তার আজকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার। যারা বোধ করছে যে বাংলাদেশে ওসমান হাদি অথবা আমাদের মতো 2, 4, 5 জন 10 জনকে মেরে আপনি জুলাইকে ভুলিয়ে দেবেন, জুলাইয়ের যে প্রেরণা চেতনা আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে দেবে, জুলাইকে ভুলিয়ে দিবে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে না, আগামী দিনে আওয়ামী জাতীয় পার্টির মতো এই ক্রিমিনাল গ্যাং দিল্লির গোলামরা আবার রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশের মুড দেখেন আপনারা, যে সারা বাংলাদেশের জুলাইয়ের ফোর্সকে আবার একত্রবদ্ধ করে ফেলেছে এই ঘটনা, এবং এটা বারবার ঘটবে। যতবারই আপনি জুলাইকে ছোট করবার চেষ্টা করবেন, হেয় করবার চেষ্টা করবেন, সকল রাজনৈতিক দল তাদের মধ্যকার দ্বিমত মতানৈক্য যেগুলো আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে তারা জুলাই প্রশ্নে, আগস্ট প্রশ্নে, গণ অভ্যুত্থান প্রশ্নে এক হয়ে যাবে, এবং সেইটা আমরা এখন বারবার দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করে থাকেন এগুলো করে দিয়ে আমরা যারা জীবিত আছি আমরা কথা বলা বন্ধ করে দেব, প্রতিবাদ করা বন্ধ করে দেব, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির পক্ষে লড়াই করব না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা ঘুমের থ্রেশহোল্ড পার করেই গত 5-6 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কথা বলেছি, রাজপথে ছিলাম। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আরও বহু হাদি বাংলাদেশে জন্মাবে এবং তারা আবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না নিঃসন্দেহে। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশে একজন হাদিকে হত্যা করে আপনারা তার ভয়েসকে নিবৃত করে দেবেন, আপনারা দেখবেন কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অতএব ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওইরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, খেতে, জেলে, পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। আজকে থেকে দেখবেন পুরো বাংলাদেশটাই লাল সবুজের পতাকা মরা একটা শরীফ ওসমান হাদি হয়ে গেছে, এবং এটাই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ হওয়া এবং থাকার লড়াই। এবং বাংলাদেশে বাংলাদেশ 2-এর যে লড়াই চলছিল সেই লড়াইটা আরও দ্বিগুণ ত্রিগুণ গতিতে ফাগুনের হাওয়ার মতো করে আবার বাড়বে, এবং সেটা আপনারা দেখবেন। আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরতে পারবে না, এটাই হচ্ছে শেষ কথা। ওসমান হাদির জন্য আমাদের দোয়া, প্রাণ ভরে আরশের মালিকের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের লড়াই, আজাদির সংগ্রাম চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ।